সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে, ভারতবর্ষের একজন সুচিন্তিত নাগরিক হিসাবে গোটা ভারতবর্ষের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজ 22শে জুলাই 2026 একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছি। গোটা দেশের মানুষের কাছে একটাই আবেদন, আমার এই বক্তব্যটা গোটা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কাছে যাতে পৌঁছায়, প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য আমি বিশেষভাবে আবেদন রাখছি। তার কারণ আমরা দেখলাম আজ কয়েকদিন ধরে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে একটা বিরাট ধরনের আন্দোলন চলছে। আন্দোলনটা কেন? যে তরুণগুলো করছে, যে ছাত্রগুলো করছে, যে যুবগুলো করছে, তার ব্যক্তি স্বার্থের জন্য নয়, তার নিজস্ব স্বার্থের জন্য নয়। এই আন্দোলনটা করছে গোটা ভারতবর্ষের ভারতবাসীর জন্য করছে, গোটা দেশের মানুষের জন্য করছে, গোটা দেশের তরুণ তুর্কিদের প্রজন্মের ভবিষ্যৎ একদম ডুবিয়ে দিচ্ছে নদীতে, জলেতে, পানিতে। গোটা যুবক যুবতীদের ভবিষ্যৎ বিপন্ন করছে, নষ্ট করে দিচ্ছে। যে মাননীয় ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদের ইস্তফার দাবি করেছে, কারণ তারা বারবার প্রশ্ন ফাঁস করছে, বারবার অর্থ, গদি, ক্ষমতার লোভের জন্য পাচার হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলটা করবে কি করে? যারা এই চরম সর্বনাশ করছে তার বিরুদ্ধে তো ছাত্রদের প্রতিবাদ, তার বিরুদ্ধে তো ছাত্র যুবদের আন্দোলন। তার মনে রাখতে হবে, দেশের ভবিষ্যৎ কারা? দেশের ভবিষ্যৎ তো যুবক, দেশের ভবিষ্যৎ তো যুবতী, দেশের ভবিষ্যৎ হলো তরুণ তুর্কিরা। ফলে সেই তরুণ তুর্কির জীবন যদি নষ্ট করে, তাহলে এটা কেমনভাবে মেনে নেওয়া যায়? এটা তো মানা সম্ভব নয়। তাই বিজেপি যে গুন্ডার রাজ চালিয়েছে দিল্লিতে, এবং বিজেপি সরকার পরিচালিতভাবে পুলিশ এবং পুলিশের ড্রেস পরিয়ে গুন্ডারা পুলিশের ছলনা করে, আরএসএস বাহিনীরা যে সিজেপির ছাত্র এবং আইএসএফের ছাত্র এবং এসএফআই ছাত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ার মধ্যে যে সমস্ত ছাত্র যুবরা আন্দোলন করছে দিল্লি, তাদের যে লাঠি চালিয়েছে, তাদের মাথা ফেটেছে, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কাঁদানি গ্যাস চালিয়েছে, গুলি চালিয়েছে। আমি নিজে দেখেছি ভিডিওর মধ্যে পুলিশ বোম ছুড়ছে। ফলে এটা লজ্জা, ভারতবর্ষের গণতন্ত্রের কাছে একটা লজ্জা। আমরা এর বিরুদ্ধে এই বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার এবং দিল্লির বিজেপি সরকার এবং সর্বভারতীয় বিজেপি সরকার, এই ডবল ইঞ্জিন সরকারকে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দার জানাই, তীব্র বিরোধিতা করি। বিজেপি মানুষ রূপে অমানুষিক অত্যাচার করেছে, মানুষ রূপে জানোয়ারের রূপ ধারণ করেছে। দিল্লিতে যেভাবে তরুণ তুর্কি ছাত্র যুবদের উপরে পুলিশের লাঠি চললো, গ্যাস চললো, কাঁদানি গ্যাস এবং ফায়ার করলো, বোম মারলো, এটার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের ভারতবাসীদের কাছে আবেদন করব, এই সাম্প্রদায়িক বিজেপি, এই স্বৈরাচারী দুর্নীতি বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের গণ আন্দোলনকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভারতবর্ষের যতগুলো অ্যান্টি বিজেপি আছে, বিজেপি বিরোধী দল আছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এই সিজেপি ছাত্র আন্দোলনের পাশে থাকতে হবে, এসএফআই ছাত্র আন্দোলনের পাশে থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাই যে ছাত্ররা বুক চিতিয়ে নিজের মাথার ঘামে রক্ত ফেলিয়েছে, জীবন বিপন্ন করেছে, হাত পা ভেঙেছে, না খেয়ে লাগাতার এই দিল্লি লড়াই আন্দোলনের মধ্যে আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বড়ে বড়ে ছাতি হে, হাম চৌকিদার হে, হাম দেশ কো রক্ষা করেঙ্গে। আজ সেই প্রধানমন্ত্রী সহ বিজেপির একাধিক মন্ত্রীরা চোরের মতো রাজধানী থেকে পেছনের দরজা থেকে পালাতে বাধ্য হয়েছে। প্রমাণ করে এখান থেকে যে তরুণ তুর্কি যুবক যুবতীরা তারা হলো দেশের ভবিষ্যৎ। এই যুবক এবং যুবতীদের উৎখাত করা কারোর সম্ভব নয়। বিশ্বে জুড়ে তার ইতিহাস যে তরুণ প্রজন্মেরা প্রত্যেকটা দেশের সমাজের ভবিষ্যৎ, তারা পারলে সমাজের ব্যবস্থা সব কিছু পরিবর্তন ঘটাতে পারে। ভুলে গেলে চলবে না। আমরা একই চিত্র দেখেছিলাম বাংলাদেশে। বাংলাদেশের ছাত্র ছাত্রীরা, তরুণ যুবক যুবতীরা তাদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাসীন শেখ হাসিনাকে সেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, বাংলাদেশে স্বাধীন পেয়েছে। শ্রীলঙ্কার এই তরুণ তুর্কি যুবকরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সেখানকার প্রধানমন্ত্রী সরকার তাদের গাছে বেঁধে পিটিয়েছে, স্তব্ধ
স্তব্ধ হয়ে গেছে, পুলিশ গুন্ডা স্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আজ ভারতবর্ষের সেই কালা দিন এসেছে। ফলে এখানে কোনো জাত, কোনো ধর্ম, কোনো দল দেখলে হবে না। একটাই, ভারতবর্ষের গুন্ডা রাজ খতম করার জন্য, ভারতবর্ষের হিংসা মুক্ত সুষ্ঠু সমাজ করার জন্য, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্পত্তিকে যারা নষ্ট করছে তার বিরুদ্ধে দেশের ইতিহাস, যে 1947 সালে ইংরেজ ব্রিটিশকে তাড়াতে যেমন জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে একসঙ্গে লড়াই আন্দোলন করে ব্রিটিশকে ভারত ছাড়া করেছিল, তবেই কিন্তু আজ আমরা 15ই আগস্ট 1947 সালে সেই 15ই আগস্ট আজও আমরা দেশের স্বাধীন বলে দাবি করি এবং জাতীয় পতাকা তুলে আমরা সেদিনকে স্বাধীন বলে পালন করি। সুতরাং এটা জুলাই মাস, পরেই আসছে আগস্ট মাস, সেই আগস্ট মাসে আবার সেই জাতীয় পতাকা তুলব। এই জাতীয় পতাকা তোলার অধিকার তাদের নেই যারা দেশের একাধিক দুর্নীতি, স্বৈরাচারী, ফাসিস্টবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের জাতীয় পতাকা ছোঁয়ার কোনো অধিকার নেই। সেই সূত্রে খুব পরিষ্কার, ভারতবর্ষের বিজেপি, ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের সাম্প্রদায়িক আরএসএসের এই জাতীয় পতাকা ধরার অধিকার নেই। তারা জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছে, অপমানিত করেছে, যেমন দিল্লিতে করছে বিজেপি, এবং তার সাথে সাথে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সাম্প্রদায়িক বিজেপির উস্কানিতে বিভিন্ন রকমের দুর্ঘটনাগুলো ঘটছে। একই সঙ্গে আমরা দেখলাম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে, যিনি 21শে জুলাইয়ের নাটক করে আজ সেই শহীদ পরিবারকে নিয়ে প্রতি বছর 21শে জুলাই নাটকটা করেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করতেন ওই শহীদ পরিবারকে ইনসাফ দেবো, বিচার দেবো, তাদের চাকরি দেবো, দোষীদের ফাঁসি দেবো, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করব, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 5 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে সেই কংগ্রেস পিরিয়ড থেকে, আর বিজেপির পিরিয়ড পর্যন্ত 5 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, এবং পশ্চিমবঙ্গের 15 বছর তিনি 11টা দপ্তরের মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করতেন ওই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতেন। এবং মমতা কত বড় জালিয়াতি প্রতারক, আরও মনে রাখুন, ওই যখন 13 জন শহীদ হয়েছিলেন সেই 1993 সালের ঘটনায়, তখন মমতা নিজেই মারা যেত। মমতাকে যে প্রাণ বাঁচিয়েছিল একটা মুসলমান লোক, নাম তার সিরাজুল ইসলাম, উত্তর 24 পরগনায় বাড়ি। তিনি পুলিশ হিসাবে বলেছিল, মমতাকে জড়িয়ে ধরে ডিএসপির উপরে গুলি তুলে বলেছিলেন পুলিশের উপর কর্তাদের যে স্যার আপনারা বন্দুক ফেলুন, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হবে। তাহলে নিজের জীবন বাজি রেখে যে মমতার জীবন বাঁচালো, তার চাকরি চলে গেল সিরাজুল ইসলামের, সে এখন দরমার বাড়ি, মাটির ভাঙা বাড়িতে থাকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় প্রতারক, জালিয়াতি মেয়ে, ওই সিরাজুল ইসলামের চাকরি যাওয়ার পরে একবারও চাকরির কোনো কথা ভাবলেন না, তার কোনো ডোনেশন দিলেন না, তার পরিবার এখনও ভাঙা বাড়ি থাকে, একটা সরকারি বাংলা বাড়ি পেল না। আর মমতার দলের নেতারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলো, সুন্দরী সুন্দরী বান্ধবী, কচি কচি মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেললো। এই হলো সেই জালিয়াতে মমতা। আর তিনি এত দপ্তরে থাকার পর তাদের বিচার দেয়নি, তাহলে আজ তার কোনো ক্ষমতা নেই। 21শে জুলাই তাদের নাম করে, আবার শহীদের নাম করে নিজের দলকে গঠন করছে, নিজের দলের প্রভাব খাটাচ্ছে, মিটিং প্রচার করছে। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? আর যারা 21শে জুলাই এই মমতার মঞ্চে গেছে তাদেরও লজ্জা লাগে না? তারা মানুষ নয়? একবার বিবেককে হাত দিয়ে সাড়া দিয়ে দেখো যে মমতার জীবন বাঁচাতে গিয়ে সেই যে সিরাজুলের চাকরি গেল, তার ভবিষ্যৎ কি হলো? তার ভবিষ্যৎ, সে এখন শিক্ষিত মানুষ হয়ে লেবারের কাজ করে, ভাঙা মাটির দরমার বাড়িতে থাকে। লজ্জা নয়? আর মমতার দলে যারা 4 দিন, যারা চোর চোট্টা ক্রিমিনাল, অটো চালক, রিক্সা চালক, দিন মজুরি, বিড়ি পেত না, তারা সিগারেট খায়, দোতলা বাড়ি করেছে, 2-4টে গাড়ি, কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে। ফলে এই হলো জালিয়াতি। মমতার কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খায়, ক্ষমতায় পাও আর লুটে পেটে খাও। এইভাবে দেশ চলে না, সমাজ চলে না। ফলে সমাজের বুকে এরা হলো ইংরেজি নয়ের মতো, নয়ের মাথাটা উপরে তুললে 9 আর মাথাটা নিচে নামিয়ে দিলে 6, 9, 6, 15 হিসাব। তাহলে এই নেতাদের কাজ এসে বসে ভাই লুটে পেটে খায়। দেশ এবং সমাজের স্বার্থে সাম্প্রদায়িক বিজেপিকে যেমন উৎখাত করতে হবে, তেমন ভারতবর্ষের এবং বাংলার দেশ এবং সামাজিক পরিবর্তনের জন্য তৃণমূলকে আর ক্ষমতায় আনা চলবে না। ফলে তৃণমূল আর বিজেপি এক, এরা টাকার এপিট আর ওপিট। এদের দুজনেরই লক্ষ্য দেশের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। এর বিরুদ্ধে আমি হোসেন গাজী তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং বিজেপি
যেভাবে গুন্ডা রাজ পুলিশকে দিয়ে এই ছাত্র যুবক তরুণ তুর্কি সমাজের উপরে লাঠি চালিয়েছে, গ্যাস চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, নিন্দার জানাই। গোটা দেশবাসীর বলবে এর বিরুদ্ধে 2029 লোকসভা নির্বাচনে আগে জোটবদ্ধ বানুন এবং ভারতবর্ষকে বাঁচাতে এই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীর পরিচালিত সরকারকে এই ভারতবর্ষের মাটিতে স্তব্ধ শেষ করে দিন। এই আবেদন আমি গোটা দেশবাসীর কাছে রেখে আমি আমার কথা শেষ করছি।